হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেলওয়ে ব্লগস। আজ তোমাদের সামনে একটা রেলওয়ের নোটিফিকেশন সম্বন্ধে আলোচনা করা হবে। সেটা হচ্ছে আরপিএফ এর নোটিফিকেশন। অনেক প্রতীক্ষার পর আরপিএফ তাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে। 2018 সালে আমার মনে হয় যেন লাস্ট ভ্যাকেন্সি এসেছিল। তো 2018 থেকে অপেক্ষা করতে করতে 2024-এ আসার পর এখন তোমাদের ভ্যাকেন্সি এসেছে। তবে ভ্যাকেন্সি আসার পরেও অনেকের অনেক দুঃখজনক ব্যাপার রয়েছে, কারণ এখানে যে যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল তাদের মনঃপূত একটা ভ্যাকেন্সি আসেনি এখানে। যদিও যতটুকু ভ্যাকেন্সি এসছে, আমরা এখন চাইবো যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যাতে এই ভ্যাকেন্সিতে তাদের অবশ্যই এই একটা করে পোস্ট তোমরা দখল করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশনটা রয়েছে, এটা জানুয়ারি 2 তারিখে এসছে, রিসেন্ট নোটিফিকেশন। তবে এই নোটিফিকেশনের মধ্যে আর কি কি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, পিইটি সম্বন্ধে, পিএমটি সম্বন্ধে, বা এলিজিবিলিটি আর আদার্স ক্রাইটেরিয়া কি কি বলে দেওয়া আছে সেই সব সম্বন্ধে আমরা একটু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টের এখন ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা হচ্ছে আরপিএফ এর এসআই, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল, আরপিএফ এবং আরপিএসএফ এর এসআই আর কনস্টেবল, এই দুটোর ভ্যাকেন্সি বেরিয়েছে। এই দুটোর ভ্যাকেন্সিতে টোটাল কতগুলো করে সিট আছে সেটাও একটু দেখে নেওয়া যাক। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরপিএফ এর যে ভ্যাকেন্সি, তার মধ্যে কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে মাত্র 2000, মাত্র 2000। এবং এসআই এর ভ্যাকেন্সি রয়েছে 250, 250, 250টাই হচ্ছে এসআই এর ভ্যাকেন্সি। আর 2000 হচ্ছে কনস্টেবলের ভ্যাকেন্সি। তার মধ্যে 10% ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, এবং 15% ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে ওমেনের জন্য। তো তোমরা বুঝতে পারছো এখানে কতটা ভ্যাকেন্সি রয়েছে আর কোন কোনদের জন্য কতটা রিজার্ভ রয়েছে। টোটাল 2500, টোটাল 2250টি সিট, তার মধ্যে 2000 সিট হচ্ছে কনস্টেবল, আর 250টা সিট হচ্ছে তোমাদের এসআই। তো এখানে এবারে এখানে যে তোমাদের সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের মধ্যে 3টা স্টেপ রয়েছে। সিলেকশন প্রসেসে প্রথম হচ্ছে সিবিটি, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট। এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকেই পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। তবে এই যে সিবিটি, সিবিটি তোমাদের এখানে আরপিএফে একটাই সিবিটি হবে। যেমন রেলওয়ে গ্রুপ ডিতে একটাই সিবিটি হয়, শুধুমাত্র এনটিপিসিতে দুটো হয়। সেরকম এখানে রেলওয়ের গ্রুপ ডির যেমন একটাই সিবিটি, সেরকম এখানে তোমাদের আরপিএফেও একটাই সিবিটি রয়েছে। তার সাথে তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। পিইটি আর পিএমটি এই দুটো একসাথে হবে তোমাদের। তোমরা বুঝতে পারছো এখানে পিইটি বলতে তোমাদের এখানে কতটা দৌড় রয়েছে, কতটা জাম্প, সেই সব সব কিছু। আর পিএমটির মানে হচ্ছে তোমাদের শরীরের মাপজোক, সেই সব কিছু, বা ছাতি ফুলানো, এই সব সব কিছু। এবং লাস্ট যেটা সেটা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিভি। ডিভি সবসময় সব থেকে রেলের ক্ষেত্রে দেখা যায়, রেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে সব থেকে লাস্টে তারা ডিভি করে। তো প্রথমে তোমাদের ফার্স্ট ফেজে হচ্ছে সিবিটি 1, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, এবং যে ফেজ 2 রয়েছে সেটাতে পিইটি এবং পিএমটি, এবং লাস্ট যেটা ফেজ সেটা হচ্ছে ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হবে যারা সিবিটি এবং পিইটি বা পিএমটির জন্য পাস হবে। তবে তারপর আর দেখে নেওয়া যাক এখানে আর কি কি দিয়েছে। এখানে কোন কোন জোন সেটা তোমাদের এখানে একটু উল্লেখ করেছে। এখানে তোমরা একটা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ যে এসআই এর ক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে কোনো রিকগনাইজ অর্গানাইজ ইউনিভার্সিটি থেকে। তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে, তারাই একমাত্র এসআই এর জন্য এলিজিবল। তবে বয়স 20 থেকে 25-এর মধ্যে হতে হবে এবং গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তারা এসআই এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং কনস্টেবলের ফর্ম ফিল আপের জন্য তোমাদের কাছে রেখেছে যে 10th পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেখানে বয়স তোমাদের সীমা দেওয়া আছে যে 18 থেকে 25, 18 থেকে 25 বছরের মধ্যে যারা হবে, এবং যদি সে মাধ্যমিক পাস হয়, 10th পাস হয়, তারা, বা ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড থেকে যদি পাস হয় কোনো কিছুতে, তখন তারা এই কনস্টেবলের জন্য এলিজিবল হবে। তো তোমরা বুঝতে পারলে যে এসআই এবং কনস্টেবলের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী দেওয়া রয়েছে। আবার তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান সিটিজেনও হতে হবে। এখানে দেখতে পাচ্ছি মাস্ট টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সিটিজেন হতে হবে, 20 থেকে 25-এর মধ্যে বয়স হলে এবং গ্র্যাজুয়েট হলে তারা এসআইয়ের জন্য এলিজিবল, এবং 18 থেকে 25 বছরের মধ্যে হলে এবং 10th পাস হলে তারা কনস্টেবলের জন্য এলিজিবল হয়ে যাবে।
তবে এগুলোর সাথে, সাথে তোমাদের যে বয়সের রিল্যাক্সেশন এখানে দেয় প্রত্যেকটা পরীক্ষাতে সেক্ষেত্রে এখানেও সেরকমই দেওয়া আছে। এসসি/এসটিদের জন্য ৫ বছর, ওবিসিদের জন্য ৩ বছর। এরকম ইডব্লিউএস এর জন্য ৫ বছর এইসব ক্ষেত্রে এইসবভাবে দেওয়া আছে। তোমার যে প্রত্যেকটা পরীক্ষাতে সেম থাকে। এখানে একটু তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে যে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্ট তোমাদেরকে একটু আগে বলছিলাম, সেখানে কি, কি দেওয়া আছে। আনরিজার্ভ আর ওবিসিদের জন্য সবসময় জানো ওবিসিদের জন্য শুধুমাত্র বয়সের রিল্যাক্সেশনটা পাওয়া যায় এবং পরীক্ষার ক্ষেত্রে ওই যে নাম্বারের ক্ষেত্রে মেরিট হয় সেখানে কিছু নাম্বারের রিল্যাক্সেশন পাওয়া যায়। বাকি সব ক্ষেত্রে ওবিসি আর আনরিজার্ভের ক্ষেত্রে প্রায় সমান, সমান হয়। যেমন দেখতে পাচ্ছ এখন আনরিজার্ভ আর ওবিসিদের ক্ষেত্রে যে হাইটের মেজারমেন্ট দেওয়া হয়েছে মেল যারা পুরুষ তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার হাইট হতে হবে একজন ছেলের ১৬৫ সেন্টিমিটার এবং যদি সে কোনো মেয়ের হলে মেয়েদের ১৫৭ সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে ৮০ সেন্টিমিটার ফর মেল অনলি শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বুক না ফুলিয়ে ৮০ সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ ৫ সেন্টিমিটার তোমাদেরকে চেস্ট ফুলিয়ে দেখাতে হবে ওখানে। এসসি/এসটিদের ক্ষেত্রে এই যে হাইট সেটা হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে ১৬০ এবং মেয়েদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার। তোমরা বুঝতে পারছো এসসি/এসটিদের ক্ষেত্রে একটু কম। আর যে বুক না ফুলিয়ে নরমাল যেটাতে সেটা হচ্ছে 76.2 আর বুক ফুলিয়ে সেটা হয়ে যাবে 81.2। তো এখানেও দেখতে পাচ্ছ যে একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে। এই মেজারমেন্ট তোমাদের ক্ষেত্রে যদি পিএমটি তোমরা এইসব হাইট এবং চেস্টের ক্ষেত্রে ফুলফিল করে ফেলো তবে তোমরা এখানেও পাস হয়ে যাবে। এবং বাকি গোর্খা এদের জন্য তো কিছু আর একটু রিল্যাক্সেশন থাকে। ১৬৩ সেন্টিমিটার হাইট ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৫ এবং ৮০ আর ৮৫ বুক ফুলিয়ে এবং না ফুলিয়ে এখানেও ৫ সেমি তোমাদেরকে বুক ফুলিয়ে দেখাতে হবে। এটা যেহেতু আমাদের ক্ষেত্রে বেশিরভাগই আনরিজার্ভ, ওবিসি, এসসি/এসটির মধ্যে পড়ছে, তবে তোমরা এটা মনে রাখবে যে ১৬৫ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার এবং এসসি/এসটিদের ক্ষেত্রে ১৬০, ১৫২ এবং বুক না ফুলিয়ে ৮০ এবং ফুলিয়ে ৮৫ অর্থাৎ ৫ সেন্টিমিটার ফুলিয়ে দেবে এবং 76.2 এবং 81.2 বুক না ফুলিয়ে এবং ফুলিয়ে এসসি/এসটিদের ক্ষেত্রে। তবে তোমরা বুঝতে পারলে ফিজিক্যাল পিএমটিতে এই যে মেজারমেন্ট এটা তোমরা নিজেরা হাইট তোমাদের একটু মেপে দেখে নেবে এবং তোমরা যখন গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাবে রানিং তখন তোমরা এই যে চেস্ট ফুলানোর যেটা প্র্যাকটিস সেটা অবশ্যই তোমরা করতে থাকবে। তা না ছাড়া একেবারে ওই গ্রাউন্ডে যে যখন আরপিএফ এর গ্রাউন্ড হবে সেখানে যেয়ে করতে গেলে তোমাদের অসুবিধা হতে পারে। তাই তোমরা মেজারমেন্ট তোমরা নিজেদের আগের থেকে করে রাখবে যে কতটা ঠিকঠাক বুকটা ফুলাতে পারছি নাকি সেটা সঠিক টেকনিকের মাধ্যমে বুকটা ফুলানো এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে গ্রাউন্ডে। অবশ্যই প্র্যাকটিস করলে আরামসে যারা এখন প্র্যাকটিস করছো বা দেখছো যে হচ্ছে না এখন, কিন্তু আস্তে, আস্তে প্র্যাকটিস করতে, করতে হয়ে যাবে। আর প্র্যাকটিস করলে কি না হয়? সবই হয়। তাই আমি চাইবো যে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আরামসে তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে। তবে দেখা যাক আর কি, কি বলেছে। এখানে যে সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের জন্য যে পরীক্ষা হতে চলেছে সিবিটি, সিবিটিতে কত নাম্বারে থাকছে, কত নাম্বারের কোশ্চেন, কতটা টাইম থাকছে আর কি, কি এখানে থাকছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমত এসআই এর ক্ষেত্রে ৯০ দুটোর ক্ষেত্রে একই। তোমরা দেখতে পাচ্ছ ৯০ মিনিট করে টাইম থাকবে। এসআই বা কনস্টেবলের ক্ষেত্রে ১.৫ ঘন্টা টাইম, ১২০ নাম্বারের করে কোশ্চেন, ১২০ নাম্বারের কোশ্চেন, ১.৫ ঘন্টা টাইম, ৫০ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস, ৫০ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এসআই এর ক্ষেত্রেও কনস্টেবলের ক্ষেত্রেও। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক, ম্যাথামেটিক্স থাকছে তোমাদের ৩৫ নাম্বার করে, ৩৫ নাম্বারের এবং জিআই অ্যান্ড রিজনিং থাকছে 35 এসআই এবং কনস্টেবলের ক্ষেত্রে সেম। তবে দুটো ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে সেম নাম্বারের পরীক্ষা হবে, ১২০ নাম্বার করে, সেম টাইম 90 মিনিটস। ৫০ নাম্বারের ১২০ মধ্যে ৫০ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক ৩৫ নাম্বার এবং জিআই ৩৫ নাম্বার। খুব ভালো টাইমিং এবং ভালো নাম্বারের একটা পরীক্ষা। কেন বলছি না, এটা যদি খুব ভালো করে প্র্যাকটিস না করো ১.৫ ঘন্টা টাইমটা দেখতে, দেখতেই খুব জলদি পেরিয়ে যাবে। ৩৫টা অঙ্ক, ৩৫টা রিজনিং এগুলোতে তোমাদের অনেকটা টাইম নিয়ে নেবে। কারণ জেনারেল অ্যাওয়ারনেস যদি এক চান্সে তোমার মাথার মধ্যে চলে এলো তুমি তা জলদি, জলদি টিক করে দিতে পারবে। কিন্তু হ্যাঁ, যদি না পারো তবে তো সেখানটা ছেড়ে দিচ্ছ। তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য খুব একটা টাইম নষ্ট হবে না। তো যতটা টাইম লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক এবং রিজনিং এর ক্ষেত্রে। তাই সেগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সমস্ত খেল উম পুরোটাই এখানে ডিপেন্ড করছে তোমাদের রিজনিং, জিআই এন্ড রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক এর উপর। তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং প্রত্যেকদিন প্র্যাকটিস সেট লাগাতে থাকো যে ৯০ মিনিটের মধ্যে ১২০টা কোশ্চেন আমি অ্যাটেম্প্ট করতে পারছি কি পারছি না, বা ১২০টা কোশ্চেন লাস্ট পর্যন্ত আমি কোশ্চেনের এন্ড পর্যন্ত যেতে পারছি কি পারছি না। কেননা আমাদের কি হয় যারা প্র্যাকটিস করে না তারা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত কোশ্চেনের লাস্ট পর্যন্ত পৌঁছতে পারে না। তা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে কোয়ালিফাইং নাম্বার সেটা বা কাট অফ মার্ক সেটার পাশাপাশি পৌঁছতে তাদের অনেকটাই কষ্ট হয়ে যায় বা অনেকে ক্লিয়ার করতে পারে না। তাই প্রত্যেকদিন প্র্যাকটিস সেট লাগানো অবশ্যই প্রয়োজন যে
90 মিনিটসের মধ্যে 120 নাম্বারের কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখা বা সেগুলোকে অঙ্ক ক্যালকুলেশন করে বা রিজনিং সব দেখে সেগুলো সঠিক অ্যান্সার করা। তাই প্র্যাকটিস সেট অবশ্যই তোমাদের লাগানো দরকার আছে। যারা এখনো প্র্যাকটিস করছো না বা প্র্যাকটিস সেট লাগাচ্ছ না, তারা প্র্যাকটিস সেট অবশ্যই লাগাও। কারণ তোমরা বুঝতে পারছো ভ্যাকেন্সি চলে এসেছে। এখন তো মিনিস্টার অফ রেলওয়ে থেকে দিয়েছে, এরপর প্রত্যেকটা জোন থেকে আলাদা, আলাদা করে তোমাদের প্রত্যেকটা আলাদা জোনে ভ্যাকেন্সি বের করবে। কোন জোন থেকে কতটা করে ভ্যাকেন্সি, হয়তো সেখানে কিছু কম বেশি হতে পারে। তবে অ্যাপ্রক্স এটার কাছাকাছি থাকবে। তবে তোমরা বুঝতেই পারছো কিছুদিনের মধ্যে ফুল নোটিফিকেশন চলে আসবে তোমাদের সামনে। প্রত্যেকটা জোন থেকে কে কোন জোনে এপ্লাই করবে সেটাও ঠিক করে নেবে ভালো করে। তো সেখানে এপ্লাই করার পর এবং এখন থেকে প্র্যাকটিস খুব ভালো করে আরম্ভ করে দাও তোমরা। প্র্যাকটিসই হচ্ছে মূল মন্ত্র চাকরি পাওয়ার জন্য। তবে এখানে আর কি, কি বলছে একটু দেখে নেওয়া যাক। এখানে সিলেবাস, ফুল সিলেবাস দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। তোমরা জানো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছু, ইকোনমিক্স, পলিটিক্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স সবকিছু এখানে রয়েছে। হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স সবকিছু এখানের মধ্যে রয়েছে। অ্যারিথমেটিকের মধ্যেও সবকিছু থাকবে। অ্যারিথমেটিকের মধ্যেও পুরো মাধ্যমিকের যেসব সিলেবাসে থাকে সেই সব প্রফিট লস, ডিসকাউন্ট, টেবিল গ্রাফ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন সবকিছু, পার্সেন্টেজ, ডিসটেন্স, টাইম এন্ড ডিসটেন্স, মেনসুরেশন, রেশিও প্রপোর্শন সবকিছু এখানের মধ্যে রয়েছে। ডেসিমাল নাম্বার সিস্টেম সবকিছু রয়েছে। ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন সবকিছুই, রিলেশন, ফ্র্যাকশন, সবকিছুই এখানে রয়েছে। ডেসিমাল, ফ্র্যাকশন সবকিছুই। অ্যারিথমেটিকের কোনো চ্যাপ্টার এখান থেকে বাদ দেওয়া চলছে না। তোমরা জানো প্রত্যেকটা জায়গাতে অ্যারিথমেটিকের এই সিলেবাসই থাকে। আর তার সাথে, সাথে জিআই এন্ড রিজনিং এর যেসব চ্যাপ্টারগুলো হয় সবকিছুই তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ বুঝতে পারছো কোথা থেকে আসবে ভার্বাল, নন ভার্বাল, রিজনিং বা সবকিছু, কোডিং, ডিকোডিং সবকিছুই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর তার সাথে, সাথে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তার সাথে বলে দিচ্ছে 1/3 মার্ক তোমাদের ওখান থেকে ডিডাক্ট হবে যখন তোমরা ইনকারেক্ট অ্যান্সার দেবে। তবে তোমরা উম, তো তোমরা বুঝতে পারছো যে এখানে 1/3 নাম্বার এখান থেকে কাট চলে যাবে যদি তোমরা ভুল অ্যান্সার দাও। তাই অ্যাকুরেসি মেনটেন করবে যাতে কোনো কিছু ভুল না হয়। আর প্রায় এখানে বলে দেওয়া হলো। আর তার সাথে, সাথে তোমাদেরকে হ্যাঁ, যে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি থাকছে তোমাদের সেটা একটু দেখে নেওয়া যাক। এসআই এর ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকছে এবং কনস্টেবলের ক্ষেত্রেও 1600 মিটার দৌড় থাকবে। এসআই এর ক্ষেত্রেও 1600 মিটার দৌড়, 1600 মিটার দৌড় এবং কনস্টেবলের ক্ষেত্রেও 1600 মিটার দৌড় থাকবে। সেটা শুধুমাত্র ছেলেদের জন্য 1600 মিটার দৌড়। এসআই এর জন্য 6 মিনিট 30 সেকেন্ড টাইম থাকবে। এসআই এর জন্য 6 মিনিট 30 সেকেন্ড টাইম এবং কনস্টেবলের জন্য টাইম থাকছে 5 মিনিট 45 সেকেন্ড। তো তোমরা বুঝতেই পারছো যে এসআই এর জন্য টাইমটা অনেকটাই বেশি রয়েছে। অনেকটা বলতে এই টাইমটা শুনতে হয়তো কম লাগছে, কিন্তু যারা রানিং করে তারা জানে যে এই টাইমটায় অনেকটাই বেশি টাইম আছে। কনস্টেবলের ক্ষেত্রে সেই টাইমটা অনেকটাই কম। তবে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার দৌড় ছেলেদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। এবং যদি মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার নয়, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র 800 মিটার দৌড় 4 মিনিটে, এসআইয়ের ক্ষেত্রে 4 মিনিট এবং 3 মিনিট 40 সেকেন্ড টাইমে কনস্টেবলের ক্ষেত্রে কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় আছে যেটা এসআই এর ক্ষেত্রে 4 মিনিট এবং কনস্টেবলের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছেলেদের ক্ষেত্রে লং জাম্প সেটা 12 ফুটের এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চির লাগাতে হবে এখানে। ছেলেদের ক্ষেত্রে এসআই, যারা এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করবে তারা যে প্র্যাকটিস করবে তারা অবশ্যই এই মেজারমেন্ট দেখে পরে প্র্যাকটিস করবে যে এসআই এর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 12 ফুট লং জাম্প দিতে হবে এবং হাই জাম্পের ক্ষেত্রে 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেটা 9 ফুট এবং 3 ফুট। মেয়েদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হাই জাম্প দিতে হবে। কনস্টেবলের ক্ষেত্রে সেটা একটু বেড়ে যাচ্ছে যে কনস্টেবলের ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে হয় তবে 14 ফুট লং জাম্প দিতে হবে এবং 4 ফুট হাই জাম্প দিতে হবে। এবং কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হাই জাম্প দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে এসআই এবং কনস্টেবল দুটোতেই একই 9 ফুট 3 ফুট 9 ফুট 3 ফুট। আর যেটা এসআই এর ক্ষেত্রে ছেলেদের 12 ফুট 3 ফুট 12 ফুট আর 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প। আর সেটা কনস্টেবলের ক্ষেত্রে থাকছে 14 ফুট
লং জাম্প এবং 4 ফুট হাই জাম্প। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে যারা কোন কেউ এসআই বা কেউ কনস্টেবলের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তারা এই চার্ট অবশ্যই মনে রাখবে। কাদেরকে কত ফুট হাই জাম্প, কাদেরকে কত ফুট লং জাম্প দিতে হচ্ছে, কাদের কতটা টাইমের মধ্যে দৌড় কমপ্লিট করতে হবে। এটা খুব ম্যাটার করছে। তাই এটাও মনে রাখবে আর প্র্যাকটিস করতে থাকবে প্রতিদিন গ্রাউন্ডে। তো তোমাদের ক্ষেত্রে এই দৌড়, হাই জাম্প, লং জাম্প আর চেস্ট ফুলানো, এই সবগুলো তোমাদেরকে একটু মেজারমেন্ট করতে হবে বা প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। তো এখানে আর সেরকম কিছু নেই বলার। আর এরপর যে এই নোটিফিকেশনে যে নিচে যে ভ্যাকেন্সির সব ডিটেলস দেওয়া আছে, মিনিমাম কোয়ালিফিকেশনের এইসব কোনো কিছু ম্যাটার করে না তোমাদের, কারণ কাট অফের উপর ডিপেন্ড করছে তুমি সিলেক্ট হবে কি না। তাই মিনিমাম কোয়ালিফিকেশন নাম্বার কোনো কিছুই ম্যাটার করছে না। আর এখানে সবথেকে লাস্টে কিছু ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটগুলো তোমাদের এখন কোনো কাজে লাগবে না। শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন যারা কোয়ালিফাই করবে সিবিটিতে এবং সিবিটি কোয়ালিফাই করার পর পিইটি, পিএমটি হওয়ার পর যখন তোমাদের ডিভি হবে তখন কেউ ওবিসি, কেউ এসসি, এসটি তাদের ইকোনমিক্যালি ইডাব্লিউএস সব কিছুর জন্য আলাদা, আলাদা ফরম্যাট এখানে দেওয়া আছে। তোমরা শুধুমাত্র সেই সব ফরম্যাট কোন জায়গাতে সাইন করে নিয়ে যেতে হবে এসডি অফিস থেকে সেই সব জায়গাতে সাইন করে নিয়ে যাবে। তাই এগুলোর কাজ তোমাদের এখন কোনো কিছু নেই। তবে শুধুমাত্র আগে তোমরা ফোকাস করো পরীক্ষার দিকে যে কীভাবে পরীক্ষাটা ক্র্যাক করা যায়। তবে অনেক প্রতীক্ষার পর যেহেতু তোমাদের সামনে ভ্যাকেন্সি চলে এসছে তাই বেশি আর ওয়েট না করে আমি চাইবো যে তোমরা খুব ডেডিকেশনের সাথে পড়াশোনা আরম্ভ করে দাও এসআই আর কনস্টেবলের জন্য। তো সম্পূর্ণটা বুঝে গেছো যে কী প্রয়োজন তোমাদেরকে এই চাকরিতে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছুই মেজারমেন্ট, পিইটি, পিএমটি কীভাবে কটা স্টেজে পরীক্ষা হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা কিছু উপকৃত হয়েছো বা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে থাকো। তার সাথে যারা এই চ্যানেলটায় নতুন বা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনের রেলওয়ে সম্বন্ধে সব কিছুর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।